আমরা বাংলাদেশ সহ সারা বিশ্বের ভিতরে যে ছাত্র আন্দোলন, এটা বলা চলে একটা নজিরবিহীন আন্দোলন। এবং শেখ হাসিনার দাম্ভিকতা এবং অহংকারমূলক বক্তব্যের পরিণতি কি হইতে পারে সেটা আল্লাহ পাক হাতে হাতে দেখাই দিছে। এবং বর্তমান জমানার আমি মনে করি এই একজন নব্য স্টালিন এবং মধ্য শতকের একজন হিটলার ছিল এই শেখ হাসিনা। কারণ তার আয়না ঘরে যেভাবে মানুষের কঙ্কাল পাওয়া গেছে, কোনো মানুষ এইভাবে মানুষকে খুন করতে পারে, মারতে পারে ঠান্ডা মাথায়, এটা নজিরবিহীন। আমি মনে করি এর মতো এত বড় স্বৈরাচার বর্তমান বিশ্বে আরেকটা নেই। তো ছাত্র জনতা যদি স্বতঃস্ফূর্ত আন্দোলন না করত, সেই সাথে সরকার বিরোধী যে সমস্ত বিএনপি, জামাত ইসলামী, অন্যান্য ইসলামী দলগুলো এবং সাধারণ মানুষ, তারা সকলেই ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ঝাঁপিয়ে পড়ছে। এই আন্দোলনের ফসল আমি মনে করি আজকে বাংলাদেশের মানুষ মুক্ত হওয়ায় শ্বাস প্রশ্বাস নিতে পারতেছে। দেশের মানুষের কোনো নিরাপত্তা ছিল না, আইন শৃঙ্খলা ছিল না, অর্থনৈতিক লুটপাট ছিল। সেই লুটপাট থেকে জাতি মুক্তি পেয়েছে। আমি মনে করি আমাদের বাংলাদেশের, যদিও মুক্তিযুদ্ধের সময় একটা অত্যন্ত বৃহৎ পরিসরে ছিল, এটা অল্প সময়ে অনেক লোককে এই সরকার খুন করছে এবং শহীদ হয়েছে। তারা এত অল্প সময়ের ভিতরে এত মানুষ খুন হওয়া বা শহীদ হওয়া, এটা পৃথিবীতে নজিরবিহীন। তাদের রক্তের বিনিময়ে আমাদের যে আমরা যে দ্বিতীয় স্বাধীনতা পাইছি, আমি আশা করি এটা এই বাংলাদেশের সমস্ত লেভেলের যাবতীয় কর্মকর্তা, কর্মচারী, নেতা, কর্মী, আপামর জনসাধারণ সবাই নিজ নিজ দায়িত্ববোধ থেকে আমাদের এই বাংলাদেশের দ্বিতীয় উন্নয়ন এবং দ্বিতীয় সংস্কার, রাষ্ট্র সংস্কারের জন্য আমরা সফলভাবে ছাত্রদের নেতৃত্ব হতে পারে, আমি সেই আশাবাদ ব্যক্ত করি। আরেকটি জিনিস আপনার কাছে জানতে চাচ্ছি, আপনাকে সাধারণ রিক্সাওয়ালারা বলে জনতার মেয়র আপনার এলাকায়, আমি বলি না, সাধারণ মানুষ বলে আপনি জনতার মেয়র। সেই জনতার মেয়র হিসেবে সাধারণ মানুষের জানমাল নিরাপত্তার জন্য বর্তমানে আপনার রাজপথে, আপনার নির্বাচিত এলাকায় আপনার কি আসলে কি ভূমিকা আছে বা কি ভূমিকা? না, এই ক্ষেত্রে আমরা সবসময় ইনশাল্লাহ মুখে যা বলি অন্তরেও তাই করি। কিন্তু বর্তমানে অনেক রাজনীতিবিদ আছে, অনেক নেতা আছে, যারা মুখে একটা অন্তরে আর একটা, এবং তাদের একদিকে থাকে মুখে সততার লেবাস, অন্যদিকে থাকে হইলো ভয়ানক দুর্নীতি এবং সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতার লেবাস। আমরা এদিক থেকে মুক্ত। আপনারা জানেন যে বিগত আন্দোলনের সময়ের মধ্যে আমার নিজের বাড়িঘরে আওয়ামী লীগের লোকজন হামলা করছে, আগুন দিছে আমার দোকানপাটে, এবং আমার মিথ্যা মামলা আসামিও আছে আমি। কিন্তু তাদের বাড়ি, বিশেষ করে বর্তমানে এমপি সাহেবের বাড়ি যখন আগুন দেয়, ফায়ার সার্ভিসের গাড়িতে আমি নিজে ওইটা থেকে যে আগুন নিভিতে গেছি। হ্যাঁ, আমরা আগুন দিই নেই অবশ্যই, কিন্তু আমরা নিবানোর জন্য চেষ্টা করছি। এরকম হিন্দু সম্প্রদায় যারা আছে তাদেরও আমরা বাড়ি ঘরে গেছি এবং সার্বিকভাবে শরীয়তপুরে চেষ্টা করছি যাতে কোনো মানুষের জানমালের জন্য ক্ষতি না হয়। এবং আমি শরীয়তপুরের বাজারের বণিক সমিতির সভাপতি হিসেবে বলছি যে থানার উত্তর দিকে, পালং যে পুলিশ স্টেশন, উত্তর দিকের থেকে একটা ইটের খোয়া পরিমাণে ক্ষতি যেন কারো না হয়, এবং ইনশাল্লাহ আমরা সেই ক্ষতি করতে দিইনি। এবং আজকের দিন পর্যন্ত কোনো রকম কোনো খারাপ কাউকে কোনো খারাপ কিছু করার সুযোগ আমরা দিইনি। লাস্ট একটি আপনাকে প্রশ্ন, যে কথা আমি বারবার বলি, যে ভারতের গণমাধ্যম হিন্দুদের নিয়ে পুঁজি করে, মনে হয় যারা প্রাক্তন প্রধানমন্ত্রী, আমি বলি ভোটারবিহীন প্রধানমন্ত্রী, ওরা বলে প্রাক্তন প্রধানমন্ত্রী, আসলে এই ভোটারবিহীন প্রধানমন্ত্রী হইয়া যে অপপ্রচার করতেছে হিন্দুদের নিয়ে বাংলাদেশের গণমাধ্যম থাকতে, আমরা বাংলাদেশের গণমাধ্যম সারা 64টা জেলায় ঘুরি, কখনো কোথাও দেখি না যে কোথায় কোনো হিন্দু বাড়িতে বা কোনো মন্দিরে হামলা হয়েছে, কিন্তু প্রাক্তন প্রধানমন্ত্রী হইয়া তারা আওয়ামী লীগের হইয়া যে অপপ্রচার করতেছে বাংলাদেশের, সেই বিষয়টা আসলে কোন চোখে দেখছেন? এটা আমার দৃষ্টিতে, আপনারা জানেন যে বাংলাদেশকে অক্টোপাসের মতন সর্বদিক দিয়ে সর্বগ্রাসী ভারত বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন করে শেখ হাসিনার মতো একজন লেনদুব দর্জির দ্বারা এই দেশের যাবতীয় সম্পদ লুট করার জন্য ভারত নীলনকশা রাখছে, এবং বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে তারা তাদের ভূখণ্ডের জন্য, আর্থিক সুবিধার জন্য এবং তাদের ভূ রাজনীতির জন্য বাংলাদেশকে তারা একেবারে গিলে খাওয়ার তৎপরতা করছে। এবং আজকে যখন এই ছাত্র জনতার বিক্ষোভে, এবং আপনারা নিজেরা জানেন যে শেখ হাসিনা যদি অহংকার না করতো, ছাত্রদের যদি দাম্ভিকতার সুরে যদি বকা না দিত, তাইলে মনে হয় শেখ হাসিনা সহজে পতন হইত না। কিন্তু তার অত্যন্ত দাম্ভিকতার কারণে তার যে পতন হয়েছে, এতে কিন্তু সবচেয়ে বেশি লোকসান হয়েছে ভারতের। আপনারা জানেন যে বাংলাদেশের প্রায় কয়েক লক্ষ লোক আছে ভারতের এই দেশে কাজ করে, এবং তারা কিন্তু এই দেশ থেকে আমাদের যে বৈদেশিক মুদ্রা আয় করি আমরা, তার বলা চলে 3 ভাগ রাখবে, কিন্তু ভারতীয়রা নিয়ে যায়।
তো আমাদের অর্থনীতিকে একেবারে তিলে তিলে শোষণ করতেছিল ভারত। তো ভারতের এই জন্য তারা মিথ্যা অপপ্রচার চালাইতেছে, এবং বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা, অন্যান্য সম্প্রদায়ের ভাইয়েরা অত্যন্ত ভালো আছেন। তারা বিভিন্ন জায়গায় মন্দিরের ভাঙচুরের নাটক সাজিয়ে তারা নিজেরাই কিন্তু এইগুলি অপকর্মগুলি করছে। না, আমি অনেকে অনেকগুলো মন্দিরে গেছি আপনাদের এলাকায়, যাওয়ার পরে আমি দেখছি যে চন্মনায়ের হুজুররা, যে চন্মনায়ের এই জামাত ইসলামের যে লোকগুলো মন্দিরে পাহারা দিচ্ছে, আবার নামাজ পড়তেছে সাইডে, আবার মন্দির পাহারা দিচ্ছে। আজকে ভারতের গণমাধ্যমরা যে বারবার বলতে আছে যে মৌলবাদীর হাতে বাংলাদেশটা চলে গেল, আসলে এটা কি? এইটা তাদের একটা সম্পূর্ণ অপপ্রচার, এবং ভারতীয়রা অহেতুক এই জায়গায় আমেরিকার ষড়যন্ত্র, অহেতুক চীনের ষড়যন্ত্র বলতেছে। আসলে তো তা না। বাংলাদেশের মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে না বিশ্বাস, বাংলাদেশে এই সরকার, বিগত সরকার টাকা পাচার করার কারণে দেশের অর্থনীতি শূন্য, এবং ছাত্র জনতা সব মানুষের ভিতরে একটা হাহাকার কাজ করছে, এবং তাদের গণতান্ত্রিক অধিকার হরণ করছে। যেই লোকটার বয়স 35 বছর, সেও একটা স্বাধীনভাবে ভোট দিতে পারে নাই। ফলে জনতার যে স্ফুলিঙ্গ, এই স্ফুলিঙ্গের আগুনে দাউ দাউ করে এই সরকার চলছে। এখানে ভারতের অহেতুক এই আফসোস, অহেতুক সমালোচনা ভারতের মিডিয়ার, আমি মনে করি এটা তাদের একটা অপপ্রচার ছাড়া আর কিছুই না। এবং আমরা ইনশাল্লাহ এখানে হিন্দুদের অনুষ্ঠানে আমরা মুসলমানরা যেভাবে যাই, আমাদের অনুষ্ঠানেও কিন্তু হিন্দু ভাইয়েরা অনেক সময় থাকে, উপস্থিত থাকে। কাজেই বাংলাদেশের জন্য সম্প্রীতি, সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় সম্প্রীতি, বাংলাদেশ পৃথিবীর ভিতরে আমি মনে করি একটা মডেল, এবং বাংলাদেশ থেকে ভারতীয়দের শিক্ষা নেওয়া উচিত। আজকে আপনারা জানেন যে ভারতে মুসলমানরা সেখানে গরুটা পর্যন্ত জব করতে দেয় না, তারা এত বড় ধর্মান্ধ তারা। তাহলে আমরা তো বাংলাদেশে তাদের পূজা পার্বণ, যাবতীয় ধর্মীয় উৎসবগুলি সুন্দর মতো করতে দিতেছি, আমরা তো কোনো বাধা দিইনি, এবং আমরা এটা দিব না ইনশাল্লাহ। তারা তাদের ধর্মীয় পালন সবকিছু করবে। আমরা আশা করি ভারতের অপপ্রচার অবশ্যই এটা বাংলাদেশের জন্য একটা দুঃখজনক। আমি অনুরোধ করব ভারতীয়দের যারা মিডিয়ার অপপ্রচার করেন, দয়া করে মিথ্যা সংবাদগুলো প্রচার করবেন না। যে সংবাদগুলি সত্য হয়ে থাকে সেটা বলেন, অসুবিধা নেই, কিন্তু মিথ্যা সংবাদগুলি অন্য বিদেশের অন্য ঘটনার, এমনকি রোহিঙ্গা শরণার্থীরা যখন পাহাড়ের পাদদেশে নদীর পাড়ে এসে ভিড় করছে, সেই রোহিঙ্গা মুসলিম শরণার্থীদের ছবিটা হিন্দু শরণার্থী বানায়ও তারা অপপ্রচার করছে। আমি অনুরোধ করব দয়া করে অপপ্রচার করবেন না, কারণ বাংলাদেশ অনেক স্বাধীন। আমি সেদিন দেখছি যখন পুলিশ ভাইয়েরা কাজ করে না, সেখানে একদিকে মাদ্রাসার ছাত্ররা কাজ করছে, আরেকদিকে স্কুলের ছাত্ররা ট্রাফিক নিয়ন্ত্রণ করছে। একটু আগে দেখি যে মাদ্রাসার মেয়েরা বোরখা পরা অবস্থায়, মুখে নেকাব বান্ধা অবস্থায় ওরা ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে। আজকে ভারতীয়রা বাংলাদেশকে যেভাবে সিকিম, ভুটান বানানোর জন্য অপতৎপরতা করছে, আমি মনে করি তাদের এই অপতৎপরতা দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য বাংলাদেশের 20 কোটি মানুষ এবং বাংলাদেশের সেনাবাহিনী সহ যাবতীয় বাহিনী অবশ্যই ইনশাল্লাহ দৃঢ় সক্ষম। এবং ভারত যদি তারা বাড়াবাড়ি করে, আমাদের প্রধান উপদেষ্টা বলেছে শপথ নেওয়ার আগে যে ভারতীয়দেরকে যদি বেশি বাড়াবাড়ি করে আমরা তাদের 7 সিস্টার্স নিয়ে ভাববো। তা আমি ওদিনকে যে মাদ্রাসার মেয়েদের যেই তৎপরতা দেখছি, যে ট্রাফিক নিয়ন্ত্রণে যেভাবে ওরা নামছে, মেয়েরা নামছে, তা আমরা 7 সিস্টার্স না, ভারত যদি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বেশি বাড়াবাড়ি করে, আমরা প্রয়োজন বোধে ওর দিল্লি দখল করতে পারবো ইনশাল্লাহ। আমাদের বাংলাদেশের 20 কোটি মানুষ, তাদের জানা উচিত বিডিআরের যখন বর্ডারে কোনো সমস্যা হয় বা কোনো গ্যাঞ্জাম হয় বা যুদ্ধ অবস্থা বিরাজ করে, তখন ভারতীয়রা বর্ডার ছেড়ে পালায়। কিন্তু আমাদের সৌভাগ্য যে আমাদের বাংলাদেশের লোক বিজিবি বা বিডিআর এর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা থাকে, তারা বর্ডার থেকে পালায় না। কাজে ভারতের এই ধরনের অপপ্রচার জন্য বাংলাদেশ নিয়ে মাথা ঘামাবেন না। বাংলাদেশ স্বাধীন, বাংলাদেশের স্বাধীন সার্বভৌম দেশ। অতএব বাংলাদেশ নিয়ে যদি কিছু মাথা ঘামানো হয়, বাংলাদেশের প্রয়োজন বোধে অন্য রাষ্ট্রকে খান খান করে দিতে পারবে। এদেশের 20 কোটি মানুষ, 20 কোটি 40 কোটি হাত। কাজেই আমাদের ইনশাল্লাহ কেউ ধমক দিয়ে আর আমাদের দমন করে রাখতে পারবে না। তাদের এই পর্যায়ে এসে তারা আবার স্বজনপ্রীতি দেখানোর চেষ্টা করছে। নব্য বিএনপি, নব্য আওয়ামী লীগ, নব্য আদার্স পার্টি যুগে যুগে ছিল, থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের এই ক্ষেত্রে একটা মূল্যায়ন করতে হবে যে বিগত 15, 16 বা 17 বছরের সময়ে আওয়ামী লীগের নিপীড়ন, নির্যাতনে যাদের বাড়িঘরে হামলা হয় নাই, যাদেরকে পুলিশ তাড়ায় নেই, যারা পুলিশের ভয়ে রাত জেগে পালায় থাকতে হয়নি, যাদের বাড়িঘরে অগ্নিসংযোগ হয় নাই, যাদের বিরুদ্ধে মামলা নাই, এই নিরাপদ যারা ছিল তারা অবশ্যই বিএনপির
দ্বিতীয় কাতারে থাকবে। যারা হামলা মামলা জুলুম নির্যাতনের শিকার তারাই বিএনপির তালিকায় প্রথম কাতারে থাকবে। আমি আশা করব বিএনপির হাইকমান্ড এই ব্যাপারে অত্যন্ত সচেষ্ট এবং নিরপেক্ষভাবে সিদ্ধান্ত নেবে। কখনোই কোনো চাটুকারকে এই দলে কোনো প্রশ্রয় দেওয়া যাবে না, প্রশ্রয় দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কারণ এই চাটুকাররাই বলতে গেলে বলতে হয় আজকে শেখ হাসিনার ধ্বংসের জন্য তার আশেপাশের চাটুকাররাই দায়ী। আমি আশা করব আগামী বিএনপি নেতৃত্ব অন্তত চাটুকারদের কোনো প্রশ্রয় দিবে না। অসংখ্য ধন্যবাদ।